হ্যালো ছোট্ট স্যারেরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো আহ, আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের ধারাবাহিক ক্লাস চলতেছিল। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা 4 নম্বর লেকচার দেব। ঠিক আছে? তো 4 নম্বর লেকচারে আমরা কিছু সংজ্ঞা টাইপের জিনিসপাতি পড়বো, যেগুলো আমাদের এমসিকিউ মোটামুটি আসে। হ্যাঁ, 2-1 মার্কের জন্য এমসিকিউ মাঝে মাঝে আছে। তো সেগুলো নিয়ে একটু আমরা পড়াশোনা করব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। কি কি পড়বো আমরা সেগুলো একটু শুরু করি, চলো। প্রথমে আমরা যে টপিকটা আজকে পড়বো সেটা হচ্ছে ধারণা। ধারণা, কনসেপ্ট। ঠিক আছে? ধারণা। ধারণাকে এখানে এটাকে আরো একটা আহ, কথা বলা হয়। ধারণার আর এক নাম হলো প্রত্যয়। ধারণা বা প্রত্যয়। হ্যাঁ, ঠিক আছে। তো ধারণা বা প্রত্যয় কি, এটা একটু আমরা কি করি বলতো বোঝার চেষ্টা করি। ঠিক আছে? তা আমি যদি সংজ্ঞাটা লিখি, দেখো তোমরা আমার সাথে সাথে লিখবা। কোনো কিছু বা ঘটনা ঘটনা সম্পর্কে চিন্তা ভাবনা বা সঠিক উপলব্ধি বা সঠিক অনুমান বা বোধগম্যতা বা সাধারণ অভিমতকে ওই ঘটনা সম্পর্কে ধারণা বলে। ঠিক আছে? দেখো, আমি বললাম কোনো কিছু বা ঘটনা সম্পর্কে চিন্তা ভাবনা বা সঠিক উপলব্ধি বা সঠিক অনুমান বা বোধগম্যতা বা সাধারণ অভিমতকে ওই ঘটনা সম্পর্কে ধারণা করে। তো দেখো, এখানে আমি অনেকগুলো কথা লিখে দিয়েছি। ঠিক আছে? তো এভাবে থাকতে পারে যে কোনো কিছু সম্পর্কে চিন্তা ভাবনাকে কি বলে, অথবা কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধিকে কি বলে, কোনো কিছু সম্পর্কে সঠিক অনুমানকে কি বলে, কোনো কিছু সম্পর্কে সঠিক বোধগম্যতা বা সাধারণ অভিমতকে কি বলে। যে কোনোটা থাকতে পারে। তাই না? একটা সংজ্ঞার ভিতরে আমি সবকিছু লিখে দিয়েছি যে এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা কি বলবো, ওটা হচ্ছে ধারণা। কোনো কিছু সম্পর্কে একটা তুমি জাস্ট সঠিক একটা উপলব্ধি, বোধগম্যতা, তোমার যে বোধগম্যতা হবে এটাকে আমরা কি বলবো বলতো, ধারণা বলবো। বুঝতে পারছো? এটাই হলো আমাদের ধারণা। তাহলে এটা ভাই ধারণা বলতে কি বোঝাচ্ছে? যেমন দেখো, আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দেখাই, তাহলে বলের ধারণা। তোমাকে যদি বলা হয় যে বল জিনিসটা আসলে কি, তখন তুমি একটা জিনিস ধারণা করো। বলের ধারণা কই থেকে আসছে দেখো। ধরো তোমার কাছে, হ্যাঁ, এখানে কোনো একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা স্থির অবস্থায় আছে। তুমি এই স্থির বস্তুর উপর, এই স্থির বস্তুটাকে তুমি ধরো গতিশীল করতে চাচ্ছ, গতিশীল করতে চাচ্ছ। তাহলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করবা, প্রয়োগ করে এই স্থির বস্তুটাকে গতিশীল করবা। অথবা ধর বস্তুটার ভরটা যদি অনেক বেশি হয়, তুমি ধরো এই যে পরিমাণ বল দিচ্ছ, বল দিয়ে তাকে গতিশীল করতে চাচ্ছ, কিন্তু গতিশীল হচ্ছে না। ঠিক আছে? তাহলে এখন একটু খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা বস্তু ছিল, এই স্থির বস্তুকে তুমি গতিশীল করতে চাচ্ছ, গতিশীল করতে চাচ্ছ, স্থির বস্তুকে গতিশীল করতে চাও। অথবা তুমি ধরো গতিশীল করেই ফেলাইছো, বল বেশি দিছো, গতিশীল করেই ফেলাইছো, গতিশীল হয়ে গেছে। তো এর জন্য কি এমনি এমনি বস্তুটা স্থির হবে বা গতিশীল হবে না? তোমাকে বাহ্যিক থেকে কোনো একটা কিছু দেওয়া লাগবে, বাহ্যিক কোনো একটা কিছু এর উপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে যে বাহ্যিক কারণ,
এটা বাহ্যিক কোন একটা কিছু দিলাম, এটা এই স্থির বস্তুকে গতিশীল করতে চাচ্ছে বা গতিশীল করে ফেলাইছে, সেটাকে আমরা কি বলবো বলতো? বল বলবো। তাহলে বল হলো এমন কিছু যে স্থির বস্তুকে গতিশীল করতে চায় বা গতিশীল করে। অথবা তুমি ধরো এরকম আর একটা কেস চিন্তা করো, আমি জাস্ট মুখে বলি। ধরো তোমার একটা বন্ধু সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল চালাতে চালাতে যাচ্ছে, তুমি কি করছো? বাইরে থেকে এসে ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে সে আগে যে পরিমাণ গতিশীল ছিল তার থেকে বেশি গতিতে সে গিয়েছে বলতো চলা শুরু করে দিয়েছে। অথবা ধরো কোনো একটা বস্তু সাইকেল নিয়ে যাচ্ছে, কোনো একটা বন্ধু তোমার সাইকেল নিয়ে যাচ্ছে, তুমি পিছন থেকে তাকে টেনে ধরেছো, তাহলে যদি টেনে ধরো তার গতিটা কি হবে বলতো? কমে যাবে। তাহলে তুমি একবার কি করলা? তাকে বাইরে থেকে ধাক্কা দিয়ে তার গতিটা বেশি বৃদ্ধি করলা, আর আর একবার টেনে ধরে তার গতিটা কমায় দিলা। এতে বাইরে থেকে যা দিলা, যা দিয়ে তাকে গতিটা পরিবর্তন করতেছ, অর্থাৎ গতিটা বাড়াচ্ছ অথবা গতিটা কমাচ্ছ, সেটাকে আমরা বলবো কি বলতো? বল। তাহলে বল হলো এমন একটা বাহ্যিক কারণ যা কোনো একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে। গতির পরিবর্তন করে বলতে কি হয়? গতিটা বৃদ্ধি করে অথবা গতিটা কি করে বলতো? কমায়। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা বলের ধারণা পাই যে বল হলো এমন একটা কোনো কিছু যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। ক্লিয়ার? বোঝা গেছে? এইটাই। তাহলে এখান থেকে আমরা বলের ধারণা পেলাম। আবার যদি তোমাকে বলা হয় ধরো তাপমাত্রার ধারণা, তাপমাত্রার ধারণা, আমরা তাপমাত্রার ধারণা কোথায় থেকে পেয়েছি, তাই না? তাহলে তাপমাত্রার ধারণা এটা তুমি প্রথম পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কি করতে হয়েছে বলতো? কোন একটা বস্তু স্পর্শ করে দেখতে হয়েছে। ধরো এ তোমার কাছে তোমার এই যে আমার বোর্ডটা আছে, বোর্ডটা যখন আমি স্পর্শ করতেছি, দেখো আমার হাত একটু ঠান্ডা অনুভব করতেছে, একটু তুলনামূলক আমার হাতটা যেরকম আছে বোর্ডটা অনুভব করার পর একটু ঠান্ডা অনুভব করতেছে। অথবা তুমি ধরো একটা যদি ধরো চুলার উপর একটা কি আছে বলতো? পাতিল কেবল নাম আছে, পাতিলে হাত দিয়েছো, তখন দেখবে তোমার হাতে একটা আঁচ লাগবে আর কি, যেটা আমরা গ্রামের ভাষায় বলি, ঠিক আছে? আঁচ লাগবে, ঠিক আছে? তাহলে এতে তুমি দেখবে একটা গরম অনুভব করতেছো। তাহলে তুমি একটা বস্তুকে স্পর্শ করে দেখতেছো ওটা কতটুকু ঠান্ডা নাকি গরম। তাহলে একটা বস্তু কতটুকু ঠান্ডা বা গরম, এটার যে পরিমাপক রাশি, এটা হচ্ছে কি বলতো? তাপমাত্রা। একটা বস্তু কতটুকু ঠান্ডা নাকি গরম, এখান থেকে আমাদের কি চলে আসে বলতো? তাপমাত্রার ধারণা চলে আসে। বুঝতে পারছো? তাহলে এই তো তুমি যে উপলব্ধি করতেছো, অনুধাবন করতেছো একটা বস্তু কতটুকু ঠান্ডা আছে কতটুকু গরম আছে, এটা কোনো কিছু সম্পর্কে একটা উপলব্ধি করতেছো, একটা উপলব্ধি করতেছো, একটা অনুমান করতেছো, ঠিক আছে? চিন্তা ভাবনা করতেছো এই জিনিসটা কেন গরম হচ্ছে, কেন কেন এরকম দেখতে গরম, কেন ঠান্ডা এরকম হচ্ছে। তাহলে এইগুলো কি বলতো? ধারণা। বুঝতে পারছো? তাহলে কোনো কিছু সম্পর্কে চিন্তা ভাবনা, সঠিক অনুমান বা উপলব্ধি বা বোধগম্যতা বা সাধারণ অভিমত, এটাকে কি বলা হয় বলতো? ধারণা বলা হয়। ঠিক আছে? এই কয়েকটা কথা মনে রাখবা, তাহলে ধারণা সম্পর্কে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ধারণা কি এটা তো আমরা দেখলাম। হ্যাঁ, তোমরা নোট করে নিও। তারপর দেখো আমরা একটু দেখব, এরপরে যেটা দেখব সেটা হচ্ছে অনুকল্প। ঠিক আছে? অনুকল্প কি সেটা একটু দেখার চেষ্টা করি, চল। অনুকল্প ইংলিশ হলো হাইপোথিসিস। অনুকল্প বা হাইপোথিসিস কি? তো অনুকল্প বা হাইপোথিসিস এটার সংজ্ঞা যদি আমি তোমাকে লিখে দেই, যে কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছু অনুসন্ধানের জন্য, কোনো কিছু অনুসন্ধানের জন্য যে অনুমিত সিদ্ধান্ত, কোনো কিছু অনুসন্ধানের জন্য যে অনুমিত সিদ্ধান্ত তাকে অনুকল্প বলে। অনুকল্প বলে। একটু মনে রাখার একটু টেকনিক দেখো। দেখো অনুকল্প প্রথমে কি আছে বলতো? অনু আছে না? তাহলে এখানে খেয়াল করে দেখো, অনুসন্ধানের জন্য প্রথমে কি আছে বলতো? অনু আছে। অনুমিত সিদ্ধান্ত প্রথমে কি আছে বলতো? অনু আছে। তাহলে অনু অনু অনু, কোনো কিছু অনুসন্ধানের জন্য যে অনুমিত সিদ্ধান্ত, অনু থেকে অনু অনু অনু, মনে রাখবা। কোনো কিছু অনুসন্ধানের জন্য যে অনুমিত সিদ্ধান্ত তাকে কি বলা হয় বলতো? অনুকল্প বলা হয়। বুঝতে পারছো? অনুকল্পটা কি করে একটু মনোযোগ দাও, দেখো এখানে কয়েকটা কথা আমি তোমাকে গুরুত্বপূর্ণ লিখে দিচ্ছি। অনুকল্প কোন পর্যবেক্ষিত ঘটনার, পর্যবেক্ষিত ঘটনার প্রাথমিক ব্যাখ্যা প্রদান করে। প্রাথমিক ব্যাখ্যা প্রদান করে। বুঝতে পারছো?
ধরো কোন একটা কিছু অনুসন্ধান করতে চাচ্ছ, অনুসন্ধান করতে তুমি ধরো এটা কেন হচ্ছে, এটার প্রতি আমি কি করব, একটা অনুমান করে একটা আমি সিদ্ধান্ত নিব। ঠিক আছে, কোনো কিছু কেন হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো আমবৃন্তচ্যুত হয়ে কেন মাটির দিকে পড়ে, আমি দেখলাম, দেখে আমি একটা কি করলাম বলতো, অনুমান করে একটা সিদ্ধান্ত ধরে নিলাম যে ধরো আমকে পৃথিবী টানতেছে, এর জন্য কি হচ্ছে বলতো, আমটা পৃথিবীর দিকে চলে আসতেছে। বুঝতে পারছো? এটা আমরা একটা কি করলাম বলতো, অনুমান করে সিদ্ধান্ত ধরে নিলাম। এখন এই যে আমি অনুমান করে যে সিদ্ধান্তটা ধরে নিলাম যে আমকে পৃথিবী টানতেছে, এটা কি সত্য? পৃথিবী টানার কারণেই আম কি পৃথিবীর দিকে আসতেছে? এটার উপর আমি এখন কি করবো বলতো, পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি হ্যাঁ ঠিক আছে, পৃথিবীর টানার কারণে আমটা নিচের দিকে আসতেছে, তার মানে আমি যেটা সিদ্ধান্ত কোন একটা অনুমিত সিদ্ধান্ত বা অনুমানকৃত একটা সিদ্ধান্ত ধরে নিয়েছিলাম, সেটা সত্য হয়ে গেছে। বুঝতে পারছো? আর যদি আমি দেখি না এটা অন্য কারণ হচ্ছে, পৃথিবীর টানার কারণ হচ্ছে না, তাই আমি বলবো আমি যে অনুমান করে যে সিদ্ধান্ত ধরে নিয়েছিলাম সেটা কি বলতো, ভুল ভুল। বুঝতে পারছো? তা কোন একটা পর্যবেক্ষিত ঘটনা বা কোন একটা ঘটনা তুমি এখন পর্যবেক্ষণ করবা, পর্যবেক্ষণ করার সময় একটা প্রাথমিক সিদ্ধান্ত তোমার ধরে নেওয়া লাগবে। এটার উপর ভিত্তি করে আমি দেখি তো এই জিনিসগুলো কি এই কারণে হচ্ছে, তারপর তোমার এটা কারণ যদি সত্য হয় তাহলে তোমারটা প্রমাণিত হয়েছে, আর যদি সত্য না হয় তোমারটা প্রমাণিত হয় নাই, তোমারটা ভুল, তখন তুমি অন্য কোনো একটা সিদ্ধান্ত ধরবা। তাহলে একটা ঘটনা তুমি পর্যবেক্ষণ করবা, সেটা নিয়ে বৈজ্ঞানিক তথ্য প্রদান করবা, ধরো কোনো একটা কিছু আবিষ্কার করবা, এর জন্য প্রথমেই প্রথমেই তুমি একটা কিছু সিদ্ধান্ত ধরে নিবা, সেটাকে আমরা বলবো কি বলতো, অনুকল্প। তাহলে অনুকল্প কোনো পর্যবেক্ষিত ঘটনার প্রাথমিক ব্যাখ্যা প্রদান করে। তা প্রাথমিক ব্যাখ্যা যেটা তুমি দিচ্ছ, এটা কি প্রমাণিত, এটা কি সত্য? না, এটা সত্য হতেও পারে, না হতে পারে। তাহলে এখান থেকে আমরা এই কথাটা সুন্দর করে বলে দেব, যা সঠিক নাও হতে পারে, যা সঠিক নাও হতে পারে। এখন তোমার এটা যে সঠিক হবে কি হবে না, এর জন্য তুমি কি করবা, পরীক্ষা নিরীক্ষা চালাবা। এর জন্য তুমি কি করবা, পরীক্ষা নিরীক্ষা চালাবা। ঠিক আছে, এর জন্য এখানে আমি আর একটা কথা তোমাকে লিখে দিচ্ছি, দেখো এই কথাটা মাথার ভিতর রাখবা। অনুকল্পের সত্যতা, আমি যে অনুকল্প দিলাম এটা সত্য কি মিথ্যা, এটা প্রমাণের জন্য, সত্যতা প্রমাণের জন্য বা সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়। এখন ধরো তুমি সেই যে সিদ্ধান্ত ধরে নিয়েছিলে সেটার উপর পরীক্ষা নিরীক্ষা চালালা, পরীক্ষা নিরীক্ষা করে যদি তোমার অনুকল্পনা প্রমাণিত হয় তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো, না হলে তো বাদ, অন্য একটা সিদ্ধান্ত ধরে নিতে হবে। এখন কথা হলো, যদি পরীক্ষা নিরীক্ষার দ্বারা অনুকল্পটা প্রমাণিত হয়ে যায়, পরীক্ষা নিরীক্ষা করার পর তুমি যে অনুমান করে যে সিদ্ধান্ত ধরে নিয়েছিলে সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে সেটার অনুকল্প থাকে না, ওটা তত্ত্বে পরিণত হয়ে যায়। বুঝতে পারছো? যে অনুকল্প আমি তাকে অনুমান করে সিদ্ধান্ত ধরছিলাম, সেটা প্রমাণ করে ফেলাইছি, তাহলে অনুকল্পটা তুমি যেটা ধরে নিয়েছিলে সেটা যদি প্রমাণিত হয়ে যায়, ওই অনুকল্পটা তত্ত্বে পরিণত হয়ে যাবে। বুঝছো? তাহলে এখান থেকে তোমরা আর একটা কথা এখানে সুন্দর করে লিখে নেবে এবং এটা কালার পেন দিয়ে লিখে নেবে। বুঝতে পারছো? দেখো তো আমি কালার পেন দিয়ে লিখে দিচ্ছি যে পরীক্ষায় অনুকল্প, আচ্ছা এটার কালি শেষ, পরীক্ষায় অনুকল্প প্রমাণিত হলে তা তত্ত্বে পরিণত হয়, তত্ত্বে পরিণত হয়। ঠিক আছে, এটারও কালি শেষ। দেখো আমি কি বললাম, পরীক্ষায় অনুকল্প প্রমাণিত হলে তা তত্ত্বে পরিণত হয়। তাহলে একটা ঘটনা পর্যবেক্ষণ করার জন্য তুমি একটা প্রাথমিক সিদ্ধান্ত ধরে নিলা, সেটা সঠিক হতেও পারে না হতে পারে, এটা সত্যতা যাচাইয়ের জন্য তুমি পরীক্ষা নিরীক্ষা করবা। পরীক্ষা নিরীক্ষা করে যদি সেটা সত্য প্রমাণিত হয়, তাহলে ওটার অনুকল্প থাকবে না, ওটা তত্ত্বে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হয়ে যাবে, তত্ত্বে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি ভাইয়া? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এই কটা কথা মনে রাখলে হয়ে যাবে অনুকল্প সংক্রান্ত। হ্যাঁ, তাহলে তোমাদের পরীক্ষাতে যা কিছু আছে তোমরা পেয়ে যাবে আশা করি। তাহলে অনুকল্পের সংজ্ঞা মনে রাখার উপায় কি, অনু, অনু থেকে অনু, কোনো কিছু অনুসন্ধানের জন্য যে অনুমিত সিদ্ধান্ত, সেটাকে আমরা কি বলবো বলতো, অনুকল্প বলবো। ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, চলো আমরা এর পরে পরের টপিকে চলে যাই। হ্যাঁ, পরের টপিকে আমরা যেটা দেখবো সেটা হলো উপরের টুকু মিশালাম আমি, দেখো। হ্যাঁ, তত্ত্ব, যেটা আমরা দেখবো সেটা হলো তত্ত্ব। এই যে তত্ত্ব আসছে আমাদের, তত্ত্ব কি এটা একটু আমরা দেখার চেষ্টা করি, চলো। তাহলে আমরা এখন দেখব তত্ত্ব। ঠিক আছে,
তাহলে তত্ত্ব কি জিনিস? এখান থেকে দেখো একটা সংজ্ঞা দেওয়া আছে, এখান থেকে একটা সংজ্ঞা দেওয়াই আছে তোমাদের। এই সংজ্ঞাটা তোমরা যদি মনে রাখতে চাও, এই সংজ্ঞা হিসেবে মনে রাখতে পারবো যে মনে রাখতে পারবা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে অনুকল্পকে তত্ত্ব বলে। মানে যে অনুকল্পটা পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হবে তাকে আমরা কি বলবো বলতো? তত্ত্ব বলবো। কিন্তু যে অনুকল্প পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হবে না তাকে আমরা তত্ত্ব বলতে পারবো না। বুঝতে পারছো? এখান থেকে একটা কথা বলা যায় না, তত্ত্ব যেহেতু অনুকল্প প্রমাণ থেকে আসে, তাহলে সকল তত্ত্বই কি বলতো? অনুকল্প। তত্ত্ব ওটা হলে অবশ্যই কি হবে? অনুকল্প হবে, কারণ অনুকল্পটা প্রমাণিত হয়ে কি হয় বলতো? তত্ত্বে পরিণত হয়। তাহলে সকল তত্ত্বই অনুকল্প, কিন্তু সকল অনুকল্প কিন্তু তত্ত্ব নয়, সকল অনুকল্প প্রমাণ না হতে পারে। বুঝতে পারছো? এখান থেকে এই কথাটা তোমরা একটু কি করবা বলতো? লিখে নিবা যে সকল তত্ত্বই অনুকল্প, অনুকল্প, কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয়। বুঝতে পারছো? এই কথাটা এখানে লিখে রাখো। তাহলে এটা আমরা তত্ত্বের শর্টকাট সংজ্ঞা শিখলাম, তাই না? কিন্তু তত্ত্বের আরো একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা আমাদের একটু দেখতে হবে। দেখো, এটা আসে মাঝে মাঝে, এই সংজ্ঞাটা আসে, মানে সরাসরি এমসিকিউ উপরে এই সংজ্ঞাটা তুলে দেয়, তুলে দিয়ে বলে যে হচ্ছে নিচের কোনটি এটা। বুঝছো? তাহলে দেখো, আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে দেখো তো? এভাবেও থাকতে পারে, বৈজ্ঞানিক পদ্ধতি না বলে এরকম থাকতে পারে যে আনুষ্ঠানিক চিন্তাধারা, চিন্তাধারা বা ভাব বা ধারণ। ঠিক আছে? বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মানে আনুষ্ঠানিক চিন্তাধারা, ভাব বা ধারণা। তোমাদের বৈজ্ঞানিক পদ্ধতি আমি শিখাইছি, কয়েকটা ধাপ শিখাইছি, ওইভাবে ধাপে 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 যাইতে হবে। বুঝতে পারছো? তাহলে যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বা আনুষ্ঠানিক চিন্তাধারা বা ভাবে ধারণার মাধ্যমে অর্জিত, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অর্জিত এবং পর্যবেক্ষণ ও পরীক্ষার দ্বারা প্রমাণিত, পর্যবেক্ষণ ও পরীক্ষার দ্বারা প্রমাণিত প্রাকৃতিক কোন ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করাকে তত্ত্ব বলে। তত্ত্ব বলে। ঠিক আছে? খেয়াল করো, দেখো, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অর্জিত, বা এভাবে থাকতে পারে যে আনুষ্ঠানিক চিন্তাধারা বা ভাব বা ধারণার মাধ্যমে অর্জিত, পর্যবেক্ষণ ও পরীক্ষার দ্বারা প্রমাণিত প্রাকৃতিক কোনো ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করাকে কি বলে বলতো? তত্ত্ব বলে। ঠিক আছে? তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অর্জিত, পর্যবেক্ষণ ও পরীক্ষার দ্বারা প্রমাণিত কোনো একটা ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা, এই ব্যাখ্যা যেটার মাধ্যমে দিবা সেটাকে আমরা কি বলবো বলতো? তত্ত্ব বলবো। বুঝতে পারছো? তাহলে এই গেল আমাদের কি বলতো? তত্ত্ব সংক্রান্ত একটা আমাদের কি বলতো? ধারণা। হ্যাঁ, তাহলে এইটুকু মনে রাখলে হয়ে যাবে। তাহলে এইটা মনে রাখবো, বেশি পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? তত্ত্ব বলে। আর এই সংজ্ঞাটা মনে রাখবো, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অর্জিত, পর্যবেক্ষণ ও পরীক্ষার দ্বারা প্রমাণিত কোনো প্রাকৃতিক ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করাকে কি বলে বলতো? তত্ত্ব বলে। ঠিক আছে? তাহলে তত্ত্ব কোনো প্রাকৃতিক ঘটনার সুস্পষ্ট অর্থাৎ সার্বিক ব্যাখ্যা কি করে বলতো? প্রদান করে। তাহলে তত্ত্ব কি করে? কোনো বৈজ্ঞানিক ঘটনার সুস্পষ্ট এবং সার্বিক একটা ধারণা প্রদান করে, যে কোনো প্রাকৃতিক ঘটনা সংক্রান্ত। ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, তারপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তত্ত্ব গেল। এবার আমরা যেটা দেখবো এটা হলো সূত্র। এটা দেখবো আমরা সূত্র। ঠিক আছে? ফর্মুলা। তত্ত্ব থিওরি ছিল, সূত্র কাকে বলবো? ঠিক আছে?
তাহলে দেখো সূত্রের সংজ্ঞাটা তোমরা লেখো। কোনো কিছু বা ঘটনার কার্যকরণ সম্পর্ক যদি পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হয়, পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়, তবে একটি সার্বিক বিবৃতির মাধ্যমে ঘটনার ব্যাখ্যাকে সূত্র বলে। ঠিক আছে, ধরো কোনো একটা ঘটনা, এর ভিতরে যে কাজ কাম হচ্ছে কিভাবে হচ্ছে, এটা যদি পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমরা প্রমাণ করতে পারি, প্রমাণ করার পর আমরা একটা সার্বিক বিবৃতি দ্বারা সেটা কি করবো বলতো, লিখবো। সেটাকে আমরা বলবো কি বলতো, সূত্র। আমি একটু পর বুঝাচ্ছি, আরো বুঝাচ্ছি না। কিন্তু এটা আমরা আরো একটা সংজ্ঞা দেখবো, আমি এই পরে যে সংজ্ঞাটা আছে, এই পরের সংজ্ঞাটা আমরা একটু বেশি মনে রাখার কি করবো বলতো, চেষ্টা করবো। দেখো, কোন নির্দিষ্ট শর্ত বা অবস্থায় সর্বদা কি ঘটবে তা যদি একটি সার্বিক বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়, সার্বিক বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে সূত্র বলে। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো, কোন নির্দিষ্ট শর্ত বা অবস্থায় সর্বদা কি ঘটবে তা যদি একটি সার্বিক বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে কি বলা হবে বলতো, সূত্র বলা হবে। দেখো, যেমন দেখো, আমি তোমাদেরকে যদি বলি যে নিউটনের প্রথম সূত্র বলো, নিউটনের প্রথম সূত্র বলো, তাহলে তোমরা কি বলবা? বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তুটি চিরকাল স্থিরই থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতেই থাকবে। তাহলে দেখো, তুমি বাহ্যিক বল যদি প্রয়োগ না করো, তাহলে স্থির বস্তুটা স্থিরই থাকবে। আর গতিশীল বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করো, গতিশীল বস্তু গতিশীল থাকতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি কি করতেছো, একটা নির্দিষ্ট শর্ত বা অবস্থায় কি ঘটবে তা একটা বিবৃতির মাধ্যমে প্রকাশ করতেছো। দেখো, নিউটনের সূত্র বললে কিন্তু তুমি একটা বিবৃতি বলো, একটা বিবৃতি বলো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। আমি যদি তোমাকে বলতে বলি, আমি যদি তোমাকে বলি নিউটনের মূল প্রথম সূত্র বলো, তাহলে কি বলবা? ভর আছে এমন দুটি বস্তু পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তান হয়। তাহলে দেখো তো, ভর বাড়লে কি হয়, বলের মান বাড়ে, দূরত্ব বাড়লে বলের মান কমে। তাহলে এই যে নির্দিষ্ট শর্তে কি ঘটতেছে, এটা সবসময় কিন্তু এটা কি বলতো, সত্য। তাই কোনো নির্দিষ্ট শর্ত বা অবস্থায় সর্বদা কি ঘটবে, সবসময় কি ঘটবে, ভর বাড়লে আকর্ষণ বলের পরিমাণ বেড়ে যাবে, দূরত্ব বাড়লে আকর্ষণ বলের পরিমাণ কি হবে বলতো, কমে যাবে। সর্বদা কি ঘটবে, তা একটা সার্বিক বিবৃতির মাধ্যমে প্রকাশ করাকে কি বলা হবে বলতো, সূত্র বলা হবে। সার্বিক বিবৃতি দিয়ে দিছে নিউটন, যে বিবৃতি দিয়ে দিচ্ছে তোমাকে, যদি বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র লেখো, তুমি যেটা লেখো ওটাকে বলা হয় সার্বিক বিবৃতি। একটা বিবৃতির মাধ্যমে প্রকাশ করে দিয়েছে, এটাকে আমরা কি বলবো বলতো, সূত্র বলবো। বুঝতে পারছো? হ্যাঁ, এখান থেকে আমরা সূত্র আর একটা শর্টকাট সংজ্ঞা আমরা দিতে পারি। দেখো, তুমি যে তথ্যটা নিচ্ছ, ঠিক আছে, এই তথ্যটাকে তুমি অনুকল্পের উপর ভিত্তি করে একটা তথ্য নিলে, ওই তথ্যটার উপর তথ্যটাকে যদি আবার তুমি পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণ করে দাও, তাহলে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত তথ্যকে কি বলা হয় বলতো, সূত্র বলা হয়। ঠিক আছে, এটাও একটা সংজ্ঞা, যে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত তত্ত্বকে সূত্র বলে। পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত তত্ত্বকে সূত্র বলে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখো তো, একটু একটু ধাপ দেখো তো। আমরা প্রথমে কি বললাম বলতো, ধারণা করছি, ওটার দরকার নাই। দেখো, এই যে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত, এখান থেকে আসে দেখো অনুকল্প, অনুকল্প থেকে আমরা কি বললাম, তত্ত্ব, তত্ত্ব থেকে আমরা কি বললাম বলতো, সূত্র। তাহলে অনুকল্প প্রমাণিত হলে সেটা তত্ত্ব, তত্ত্ব প্রমাণিত হলে সেটা কি হবে বলতো, সূত্র হবে।
বুঝছে কি বলছি? অনুকল্প প্রমাণিত হলে তত্ত্ব, তত্ত্ব প্রমাণিত হলে সেটা কিসে পরিণত হবে বলতো? সূত্র পরিণত হবে। এই থিওরি মনে রাখার চেষ্টা করো, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি না, যেহেতু তত্ত্ব প্রমাণিত হলে সূত্রে পরিণত হচ্ছে, তার মানে সকল সূত্রই কি বলতো? তত্ত্ব। কিন্তু সকল তত্ত্ব কি নয় বলতো? সূত্র নয়। যে তত্ত্বটা প্রমাণিত হবে না সেটা সূত্র হবে না, যে তত্ত্বটা প্রমাণিত হবে সেটা কি হবে বলতো? সূত্র হবে। তাহলে এখান থেকে আমরা এই কথাটা বলতেই পারি যে সকল সূত্রই তত্ত্ব, কিন্তু সকল তত্ত্ব সূত্র নয়। বুঝতে পারছো? এখন দেখো, আমাদের যে সূত্র যেগুলো আছে, এই সূত্রগুলো দুই ভাবে হতে পারে, যে কোনো সূত্র দুই ভাবে হতে পারে। ঠিক আছে? একটা হলো শর্ত ছাড়া, আর একটা কি বলতো? নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। ঠিক আছে? তাহলে এই যে সূত্র যেগুলো আছে এগুলো দেখো দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে শর্ত ছাড়া, মানে এখানে কোনো শর্ত প্রযোজ্য হবে না। বুঝতে পারছো? আর একটা হলো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। যেমন দেখো, আমাদের যে মহাকর্ষ, নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে, এটা কোনো শর্তই লাগে না ভাই, শর্তই লাগে না। যদি ভর থাকে তাহলে কি হবে? মহাকর্ষ বল এখানে থাকবে, তাহলে মহাকর্ষ বল এখানে কোনো শর্ত প্রযোজ্য হয় না। কিন্তু তুমি বলো তো, তোমরা হয়তো বা 9-10-এ পড়ে আসছো বলের সূত্র, তারপর চার্লসের সূত্র, এইগুলো যখন পড়ছো, বলো তো বয়েলের সূত্রে কি স্থির ছিল? তাপমাত্রা স্থির। তার মানে এটা একটা শর্ত, তাপমাত্রা স্থির রাখতে হবে। তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তন বাড়ে। এটা ছিল কি বলতো? বলের সূত্র। এই যে তাপমাত্রা স্থির রাখতে হবে। চার্লসের সূত্রে কি ছিল? স্থির চাপে, চাপকে স্থির রাখতে হবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর তাপমাত্রা কি বলতো? সমানুপাতিক। এরকম ছিল। তাহলে চার্লসের সূত্রে আমরা একটা শর্ত স্থির রাখতাম যে কি করতে হবে? চাপকে স্থির রাখতে হবে। বলের সূত্রে তাপমাত্রাকে স্থির রাখতে হবে। শর্ত, এখানে শর্ত প্রযোজ্য। তাহলে সূত্রগুলো শর্ত ছাড়া হতে পারে, শর্ত সাপেক্ষেও হতে পারে। বুঝতে পারছো? এই কয়েকটা কথা মোটামুটি মনে রাখবা, তাহলে সূত্র সংক্রান্ত আর কোনো কিছু তোমার দরকার নেই। এমসিকিউ আসলে তুমি এগুলো লিখতে পারবা, অথবা সংজ্ঞাও যদি আসে সূত্র কাকে বলে, যে কোনো একটা সংজ্ঞা লিখে দিবা, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? হুম। তাহলে আমরা সূত্র সংক্রান্ত মোটামুটি একটু ধারণা পাইলাম। ওকে, চলো তারপরে একটা কনসেপ্ট আমরা পড়ি, সেটা হলো স্বীকার্য। স্বীকার্য, স্বীকার্য কি এটা একটু দেখে যাও। দেখো, স্বীকার্য, হ্যাঁ, পোস্টুলেট, পোস্টুলেট, হ্যাঁ, এই স্বীকার্য আরেকটা নাম আছে স্বতঃসিদ্ধ। স্বীকার্য বা স্বতঃসিদ্ধ একই কথা। ঠিক আছে? স্বীকার্য বা স্বতঃসিদ্ধ। তো দেখো, এটার একটা সহজ আগে সংজ্ঞা তোমাকে লিখে দেই, তাহলে তোমার সুবিধা হবে। ঠিক আছে? যা বিনা প্রমাণে, যা বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হয়। স্বীকার বানানটা একটু তোমরা দেখে নিতে ভাইয়া। যা বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হয়, নেওয়া হয়, তাকে স্বীকার্য, তাকে স্বীকার্য বলে। দেখো কি বললাম? যা বিনা প্রমাণে স্বীকার করে নিবা। দেখো, স্বীকার্য থেকে স্বীকার, শর্ত কি? বিনা প্রমাণে। তুমি জাস্ট এটা মেনে নিবা। ঠিক আছে? আমি যা বলবো এটাই সত্য, তুমি মেনে নিবা। বুঝতে পারছো? এর প্রমাণ ছাড়াই মেনে নেওয়া হয়। যা বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হয় বা যা বিনা প্রমাণে মেনে নেওয়া হয়, তাকে কি বলা হয় বলতো? স্বীকার্য বলে। বুঝতে পারছো? তাহলে যা বিনা প্রমাণে, স্বীকার্য থেকে স্বীকার, যা বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হবে তাকে আমরা কি বলবো বলতো? স্বীকার্য বলবো। এরকম করে এমসিকিউ আছে। যা বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হয় তাকে কি বলে? নিচের কি বলে? এখানে দিলাম আমি নীতি, সূত্র, ধারণা, স্বীকার্য। ঘ নাম্বার স্বীকার্য। বুঝতে পারছো? তাহলে যা বিভিন্ন প্রমাণে স্বীকার করে নেওয়া হবে তাকে আমরা কি বলবো বলতো? স্বীকার্য বলবো। বুঝতে পারছো? তাহলে স্বীকার্য যদি আমি আরো একটা সুন্দর একটা সংজ্ঞা তোমাকে লিখে দিতে চাই, তাহলে স্বীকার্যের আরো একটা সুন্দর সংজ্ঞা আছে। দেখো, দেখো, এরকম ধরো থাকতে পারে যে সার্বিক বিবৃতি দিয়ে কোন বৈজ্ঞানিক তথ্য শুরু হয়, কোন বৈজ্ঞানিক তথ্য শুরু হয়,
যে সার্বিক বিবৃতি দিয়ে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয়, যা ওই তত্ত্বটিকে একটি ভিত্তি প্রদান করে, যা ওই তত্ত্বটিকে একটি ভিত্তি প্রদান করে, তাকে স্বীকার্য বলে, তাকে স্বীকার্য বলে। বুঝতে পারছো? তুমি একটা বৈজ্ঞানিক কোনো তত্ত্ব শুরু করতে চাবা, শুরু করার জন্য তুমি একটা ধরে নেওয়া বিবৃতি দিয়ে কি করবা বলতো, শুরু করবা, ধরে নিবা যেটা এইভাবে হতে পারে। বুঝতে পারছো? তো একটা সার্বিক বিবৃতিতে কোনো একটা বৈজ্ঞানিক তত্ত্ব তুমি কি করবা বলতো, শুরু করবা, ওটাকে আমরা কি বলবো বলতো, স্বীকার্য বলবো। বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখা একটা সুন্দর কথা আছে, যা তত্ত্বটিকে একটি ভিত্তি প্রদান করে, যা তত্ত্বটিকে একটি কি করে বলতো, ভিত্তি প্রদান করে, তাকে কি বলা হয় বলতো, স্বীকার্য বলা হয়। তাহলে এখান থেকে তোমাদের এমসিকিউ এইভাবে আসে, তত্ত্বের তত্ত্বকে ভিত্তি প্রদান করে কি, ভিত্তি প্রদান করে নিচের কোনটি, এভাবে আসে, নিচের কোনটি। ঠিক আছে? তো 4-5টা অপশন থাকবে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে, স্বীকার্য। ঠিক আছে, স্বীকার্য। তাহলে তত্ত্বের ভিত্তি কি, স্বীকার্য, মনে থাকবে। তত্ত্বের ভিত্তি কি, স্বীকার্য। এমসিকিউ আসে কিন্তু, মেডিকেলে আসে, তারপর হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন এমসিকিউ চলে আসে। তত্ত্বের ভিত্তি কি, স্বীকার্য। তত্ত্বকে ভিত্তি প্রদান করে কি, স্বীকার্য। মনে থাকবে, আশা করি মনে থাকবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো, তোমার সংজ্ঞা হিসেবে এটা মনে রাখবো। যদি সংজ্ঞা আসে বলবা যা বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হয় তাকে স্বীকার্য বলে। এটা কেন লিখে দিলাম, এই কথার ভিতরে এই জিনিসটা আছে, যে সার্বিক বিবৃতিতে একটা বৈজ্ঞানিক তত্ত্ব শুরু করব, আমরা একটা তত্ত্ব শুরু করব যেটা বিনা প্রমাণে আমরা স্বীকার করে নিব। ঠিক আছে, যেটা ওই তত্ত্বটিকে একটা ভিত্তি প্রদান করবে, তাকে আমরা কি বলবো বলতো, স্বীকার্য করবো। ঠিক আছে, এখানটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি তোমাকে লিখে দিয়ে রাখবো। আমাদের কিন্তু ফিজিক্সে, গণিতে এরকম অনেক স্বীকার্য আছে। বুঝতে পারছো? যেটা আমরা কি করছি বলতো, ধরে নিয়ে ওইটা শুরু করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে স্বীকার্য থেকে যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা, সেগুলো কিন্তু প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই কথাটা একটু সুন্দর করে লিখে রাখ, স্বীকার্য বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হলেও, স্বীকার করে নেওয়া হলেও স্বীকার্য থেকে প্রাপ্ত সিদ্ধান্তগুলো, স্বীকার্য থেকে প্রাপ্ত সিদ্ধান্তগুলো অবশ্যই পরীক্ষার দ্বারা প্রমাণিত হতে হবে, অবশ্যই পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়। বুঝতে পারছো? যেমন দেখো, এরকম স্বীকার্য কিন্তু তোমরা পড়ছো বোরের, তোমার হচ্ছে মডেল পড়ছো না? বোরের মডেল কিন্তু দুইটা প্রধান স্বীকার্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। প্রথম স্বীকার্য হলো স্থায়ী কক্ষপথ সংক্রান্ত স্বীকার্য। বুঝতে পারছো? যে এরকম ভাবে বলছিল যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন যে কোনো কণিক ভরবেগের ইয়েতে থাকতে পারে না, যে কোনো কণিক ভরবেগ বিশিষ্ট কক্ষপথে থাকতে পারে না। সেই কক্ষপথে থাকতে পারবে যে কক্ষপথের কণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যক গুণিতক, অর্থাৎ L = NH/2π। বুঝতে পারছো? তাহলে প্রথম কিন্তু উনি একটা স্বীকার্য ধরে নিয়েছিলেন, কক্ষপথ সংক্রান্ত স্বীকার্য। এই কক্ষপথ সংক্রান্ত যে স্বীকার্য আছে, এটা কিন্তু পরবর্তীতে তিনি প্রমাণ করে দেখাইছে। বুঝতে পারছো? তারপর তুমি দেখো, তিনি দ্বিতীয় যে স্বীকার্য ধরেছিলেন, তিনি কি বলেছিলেন? দ্বিতীয় স্বীকার্য ছিল হলো ওই ইলেকট্রনের যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসে, অথবা নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে যায়, তখন এগুলো শক্তি শোষণ বা কি করে বলতো, বিকিরণ করে। তাহলে শক্তি শোষণ ও বিকিরণ সংক্রান্ত আরেকটা স্বীকার্য তিনি দ্বিতীয় স্বীকার্য বলেছিলেন, দিয়েছিলেন। তিনি বলেছিলেন কি, নিম্নতর শক্তি স্তর থেকে যদি উচ্চতর শক্তি স্তরে কোনো একটা ইলেকট্রন যায়, তাহলে কিছু পরিমাণ শক্তি সে শোষণ করে, আর উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন যদি নেমে আসে, তাহলে কিছু পরিমাণ শক্তি কি করে বলতো, বিকিরণ করে। এইগুলো কিন্তু স্বীকার্য। বুঝতে পারছো? এগুলো প্রমাণ করা হয়েছে পরবর্তীতে। তাহলে স্বীকার্য বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হলেও স্বীকার্য থেকে যে সিদ্ধান্তগুলো আসে, সিদ্ধান্তগুলো যেগুলো আসবে, যেমন নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে গেলে শক্তি শোষণ করবে, উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসলে শক্তি বিকিরণ করবে, এগুলো কিন্তু পরীক্ষা দ্বারা প্রমাণ করে দেওয়া লাগছে। বুঝতে পারছো? তাহলে স্বীকার্য তুমি ধরে নিবা, কিন্তু স্বীকার্য থেকে যে সিদ্ধান্তগুলো তুমি নিবা, এগুলো কি করে নিবা বলতো, প্রমাণ করে দেখাতে হবে। তাহলে স্বীকার্য থেকে যে সিদ্ধান্তগুলো আসবে, এগুলো পরীক্ষার দ্বারা প্রমাণিত হতে হবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে মোটামুটি স্বীকার্য সংক্রান্ত এই কয়টা কথা জানলে হয়ে যাবে। তাই যা বিনা প্রমাণে স্বীকার করে নেওয়া হয় তাকে স্বীকার্য বলে,
যে সার্বিক বিবৃতি দিয়ে একটা বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয়, যা তত্ত্ব থেকে একটি ভিত্তি প্রদান করে, তাকে আমরা কি বলবো বলতো? স্বীকার্য বলবো। তাহলে তত্ত্বের ভিত্তিকে কি বলা হয়? স্বীকার্য বলা হয়। যা বিনা প্রমাণে স্বীকার করা হয় তাকে স্বীকার্য বলা হয়। এখান থেকে আরেকটা কথা বলে দিলাম, যে স্বীকার্য বিনা প্রমাণে স্বীকার করে নিলেও স্বীকার্য থেকে যে আমরা যে সিদ্ধান্তগুলো নিব, সেই সিদ্ধান্তগুলো অবশ্যই পরীক্ষার দ্বারা কি হতে হবে? প্রমাণিত হতে হবে। বুঝতে পারছি কি বলছি? ঠিক আছে, চলো লাস্ট আমাদের আরেকটা টপিক বাকি আছে, এটা জাস্ট সংজ্ঞাটা লিখে দিলে তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই সংজ্ঞাটা লিখে দিলে হয়ে যাবে। সেটা আমরা দেখব নীতি। স্বীকার্য কি এটা আমরা দেখলাম, তারপর আমরা দেখব নীতি। বুঝতে পারছো? এতে স্বীকার্য যেটা আছে, আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব তোমরা তো পরবর্তীতে পড়বা। এগুলো আমি এখন ভাই পড়াচ্ছি না, কারণ এগুলো ডিটেলস আমরা পড়বো। স্বীকার্য যেগুলো ধরা আছে, এর আগে যেগুলো ধরা আছে সেগুলো আমরা পড়বো। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব তোমরা পড়বা। হ্যাঁ, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব দুইটা স্বীকার্যের উপর কি বলতো ভিত্তি করে প্রতিষ্ঠিত, একটা আপেক্ষিকতা স্বীকার্য আর একটা আলোর গতি সংক্রান্ত স্বীকার্য। বুঝতে পারছো? ওইদিকে যাচ্ছি না, এগুলো বিশাল আলোচনা। ওইগুলোতে আমরা পরবর্তীতে যখন ওই অধ্যায়গুলো পড়বো তখন আমরা পড়বো। তাহলে এদের স্বীকার্যের উপর ভিত্তি করে আইনস্টাইন কিন্তু আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছে। বুঝতে পারছো? তাহলে তত্ত্ব দেওয়ার জন্য আগে দুইটা স্বীকার্য তিনি ধরে নিয়েছিলেন। একটা হলো আপেক্ষিকতার তত্ত্ব, আর একটা হলো আলোর গতি সংক্রান্ত কি বলতো স্বীকার্য। একটা আপেক্ষিকতা সংক্রান্ত স্বীকার্য, আর একটা হলো আলোর গতি সংক্রান্ত স্বীকার্য। এই দুইটা স্বীকার্যের উপর ভিত্তি করে আইনস্টাইন কিন্তু তার আপেক্ষিকতার তত্ত্ব প্রদান করেছে। বুঝতে পারছো? কি এগুলোতে আমি যাচ্ছি না, কারণ এগুলো এখন বুঝবা না তোমরা, যখন অধ্যায় পড়বো তখন আমি এগুলো তোমাকে বোঝাবো, সমস্যা নেই। বুঝছো? তাহলে তত্ত্বকে ভিত্তি প্রদান করে কি? স্বীকার্য। অবশ্যই মনে রাখবা, আমি কিন্তু বারবার বলছি, এগুলো একটু মনে রাখবা। তারপর দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হলো নীতি। নীতি, প্রিন্সিপাল। ঠিক আছে, নীতি বা প্রিন্সিপাল। ঠিক আছে, নীতি বা এটা যদি আমরা কি করি বলতো, প্রিন্সিপালের যদি সংজ্ঞা দেখতে চাই তাহলে কি হবে? দেখ, যে সকল সাধারণ সূত্র বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের ভিত্তি, বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের ভিত্তি, যে সকল সাধারণ সূত্র বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের ভিত্তি, তাদেরকে নীতি বলে। বুঝতে পারছো? তাহলে দেখো, সূত্রগুলো বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের ভিত্তি প্রদান করতেছে। যে সকল সূত্র বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের ভিত্তি প্রদান করে তাদেরকে আমরা কি বলবো বলতো? নীতি বলবো। বুঝতে পারছো? তাহলে এখান থেকে মনে রাখার উপায় কি? এটা দেখো, এরকম করে মনে রাখবা, নীতি থেকে কি বলতো? ভিত্তি। নীতি থেকে কি বলতো? ভিত্তি। কাদের ভিত্তি? কাকে ভিত্তি প্রদান করবে? আমাদের যে বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান যেটাই পড়ি আমরা, যে সকল সাধারণ সূত্র, আমরা যেহেতু পদার্থ বিজ্ঞান পড়তেছি এই জন্য কি করলাম, আমরা পদার্থ বিজ্ঞান লিখলাম। যে সকল সাধারণ সূত্র বিজ্ঞানকে একটা ভিত্তি প্রদান করবে তাদেরকে আমরা কি বলবো বলতো? নীতি বলবো। বুঝতে পারছো? যেমন হাইগেনের যে তরঙ্গ সঞ্চালনের নীতি আছে, হাইগেনের তরঙ্গ সঞ্চালনের নীতির সাথে তুমি কি কি ব্যাখ্যা করতে পারো? আলো যে সরল পথে চলে এটা ব্যাখ্যা করতে পারো, আলো যে সরল পথে চলতেছে, হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে পারছে হাইগেন্সের তরঙ্গ সঞ্চালনের নীতির সাহায্যে। এখন বলিও না ভাই হাইগেনের তরঙ্গ সঞ্চালনের নীতি কি, যখন তোমাকে আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াবো, ভৌত আলোক বিজ্ঞান পড়াবো, বলে এগুলো আলোচনা করবো। বুঝতে পারছো? জ্যামিতিক আলোক বিজ্ঞান আলোচনা করবো, আবার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে একটু হালকা আলোচনা করা হয়। তাহলে হাইগেন্সের যে তরঙ্গ সঞ্চালনের নীতি আছে, এটা আলো যে সরল পথে চলে এটা সুন্দর ব্যাখ্যা করে। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এগুলো কার সাহায্যে ব্যাখ্যা করো? হাইগেন্সের তরঙ্গ সঞ্চালনের নীতির সাহায্যে। বুঝতে পারছো? তারপর তোমরা আলোর প্রতিফলন প্রতিসরণ তো নবম দশম শ্রেণীতে পড়ে আসো। আলোর আরো কয়েকটা ঘটনা দেখবে, আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। হ্যাঁ, এই জিনিসপাতিগুলো হাইগেন্সের তরঙ্গ নীতির সাহায্যে ব্যাখ্যা করা হয়। তাহলে এই যে আলোকের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো তুমি ব্যাখ্যা করতেছো হাইগেন্সের তরঙ্গ সঞ্চালনের নীতির সাহায্যে। এগুলো এই যে পদার্থবিজ্ঞানের যে কয়েকটা ঘটনা আছে, আলোর প্রতিফলন প্রতিসরণ, আলো সরল পথে চলা, অপবর্তন, ব্যতিচার, এগুলো ভিত্তি প্রদান করতেছে যে সূত্রগুলো, ওগুলোকে আমরা কি বলবো বলতো? নীতি বলবো। বুঝতে পারছো কি বলছি? তাহলে মোটামুটি এগুলো মনে রাখো, তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, নীতি সম্পর্কে আরো একটা কথা বলা হয়, যে যার সাহায্যে কোনো প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা ও সুস্পষ্ট প্রমাণ প্রদান করা হয়। সুস্পষ্ট বানান কেমন রে? সুস্পষ্ট এরকম হয়তো বা
তাহলে যার সাহায্যে কোনো প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা ও সুস্পষ্ট প্রমাণ প্রদান করা হয় তাকে নীতি বলে। প্রদান করা হয় তাকে নীতি বলে। বুঝতে পারছো? তা মোটামুটি এই যে যে কথাগুলো লিখে দিলাম, এই কথাগুলো মনে রাখো, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? এই কথাগুলো মনে রাখো, তাহলেই হয়ে যাবে। তাহলে তোমরা এখান থেকে যে কটা এমসিকিউ আসুক, এমসিকিউ গুলো তোমরা আশা করি অ্যান্সার করতে পারবা, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? হুম। যদি বুঝে থাকো তাহলে আজকের লেকচার ভাই এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তী লেকচার দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।